যুক্তি যেটা হাজির করেছেন সেটি হচ্ছে যে তিন তরফের এই সরকার রীতিমতো সময় উত্তীর্ণ একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। ফিউশন অফ নিউ ব্লাড হচ্ছে সময়ের দাবি। বয়সের ভারে নুব্জ ব্যক্তিবর্গ যারা একটা শব্দ উচ্চারণ করেননি গত 16 বছরে হাসিনা সরকারের বিপক্ষে, তারা সুন্দর মোচে তা দিয়ে অমল ধবল চেয়ারগুলোতে বসে গেছেন। এবং ওই সময় সরকার গঠন করা ছিল জরুরি একটা কাজ। 5 থেকে 8 এই সময় কোনো সরকার ছিল না। ভ্যাকাম কখনোই সুস্থতার লক্ষণ নয়। সেই চিন্তা থেকে আমাদের জনগোষ্ঠী যাদেরকেই সামনে আনা হয়েছে তারা মেনে নিয়েছেন। এখন যে ডিনামিক্সটা কাজ করেছে, পপুলারলি যেটাকে আমরা বলি উত্তরপাড়া, তার বিপরীতে দক্ষিণপাড়া আমাদের ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়, দুই পক্ষ, মাঝখানে প্রফেসর ইউনূস। এই তিন পক্ষের তিন তরফের এক ধরনের কম্বিনেশন। কিন্তু আপনি কি মনে করেন যে তিন তরফ আসলে একসঙ্গে আছে? বা কিন্তু ফরমেশনটা যেটা ওইভাবেই কিন্তু ফাইনালি ক্যাবিনেটটা গঠিত হয়েছে। পরে আরও 2-3 জন ইন্ডাক্টেড হয়েছেন আমরা জানি, কিন্তু এখন পর্যন্ত কেউ বাদ পড়েনি। আপনার ইয়াজউদ্দিন সরকারের সময় নিশ্চয় মনে আছে 4 জন উপদেষ্টা তারা কিন্তু ঘোষণা দিয়ে পদত্যাগ করেছিলেন, এবং ফখরুদ্দিন সরকার এসেছিল, ওই দৃষ্টান্ত আছে। তো এই চাষি মামুন যে বক্তব্যটি হাজির করলেন সেটি তো এমনি করেন, এটা হোমওয়ার্ক করেই করেছেন, মানুষের পালস বুঝে কথা বলবার চেষ্টা করেছেন। সামনে আবারও তিনি এই দাবি তুলে ধরবেন এবং আরও অনেকেই এই দাবিতে উচ্চকিত হচ্ছেন। অর্থাৎ বিপ্লবের যে স্পিরিটটা সেটা যাতে কম্প্রোমাইজড না হয়। আবার এই বিষয়টাকে ক্যাপিটালাইজ করে একটা প্রস্তুতি চলছে নতুন দল গঠনের। জানুয়ারিতে হয়তো সেটা আত্মপ্রকাশ করবে, গিভেন দ্য অপরচুনিটি অ্যান্ড টাইম। এখন আবার যেই আলোচনাটাও আছে এরকম যে আপনার হ্যারি কে থমাস জুনিয়র যে আশঙ্কাটা ব্যক্ত করেছিলেন এবং পরবর্তীতে 111-এর মধ্য দিয়ে -2 ফর্মুলা ব্যক্তি দুইজনকে ঘিরে -2, এখন প্রতিষ্ঠান বা সংগঠন ঘিরে -3 একটা কথা কিন্তু চাউর হচ্ছে। আওয়ামী লীগ অ্যাজ এ ইনস্টিটিউশন ইন দ্য ওয়েন, জাতীয় পার্টি ডেফিনেটলি। আপনার ওই স্লোগানটা ভারতে যেমন ছিল, দিল্লি থেকে এলোগাই সঙ্গে বাছুর সিপিআই, মানে ওই রলে চলে গেছে। এখন নেক্সট টার্গেট বিএনপি। এখন আপনার এই যে 5 থেকে 8 এই সময়ে যে কাণ্ডগুলো হয়েছে, আপনি এক ধরনের ইন্ডেমনিটি দিয়ে দিলেন। ইন্ডেমনিটি কি শেষ পর্যন্ত মেনটেন করা যায়? গিভেন দ্য টাইম অ্যান্ড স্পেস, আজ থেকে 50 বছর পরে হয়তো এগুলো নিয়ে আবার নাড়াচাড়া শুরু হবে। তখন হয়তো অনেকেই ধরাধামে থাকবেনও না। এই বিষয়গুলো কিন্তু ফোরফ্রন্টে চলে আসবে। আমি একটা টক শো অ্যাটেন্ড করলাম, মার্কিন একটা টক শো। সেখানে আপনার হার্পিক মজুমদার বলে সুখ্যাতি বা কুখ্যাতি পেয়েছেন নিঝুম মজুমদার, তিনি যেই হুমকিটা দিলেন যে করায় গণ্ডায় তারা আজ হোক না হোক 100 বছর পরে হোক ক্ষমতায় আসবেন, দেখে নেবেন। এবং আমি ছিলাম সেই শোতে, আমাকেও তিনি রীতিমতো নাকাল করবার চেষ্টা করলেন। বললেন যে আপনি বিচক্ষণ মানুষ, কিন্তু আপনার সকল বক্তব্যের সঙ্গে আমরা একমত পোষণ করি না, মানে প্রচ্ছন্ন একটা হুমকিও দিলেন আর কি। তো এই যে মাইন্ডসেটটা, যে জিঘাংসা, সবার সব বক্তব্যের সঙ্গে সবার তো আর একমত হতে পোষণ করতে হবে না, দ্যাট ইজ ডেমোক্রেসি। মানে এবং আমার সহ-আলোচক ডেফিনেটলি আমার সঙ্গে ডিসএগ্রি করবেন না এই ব্যাপারে, যে সব ইস্যুতেই যে আমাদের সবাই একমত হতে, এবং তাহলে তো নাজিবাদ বা যে ফ্যাসিবাদকে গালাগাল করছি তাই দাঁড়ায়। মুসোলিনি বা হিটলারের যেই প্যাকেজ, সেটা তো ডেমোক্রেসি না, আর যাই হোক। তো এই যে ভাবনাটা, চিন্তাটা, রেকটিফিকেশন, এটা হচ্ছে না। এবং না হলে এটার জন্য উদ্যোগ যেটা গ্রহণ করা যেত সেটা আমাদের প্রফেসর ইউনূসই করতে পারতেন। শান্তির জন্য নোবেল লর্ড, গ্লোবালি তার একটা ব্র্যান্ডিং আছে। নেলসন ম্যান্ডেলাকে ছাড়িয়ে যাওয়ার, ছাপিয়ে যাওয়ার একটা অপরচুনিটি তার ছিল,
ডিউ রেসপেক্ট, আমার মনে হয় আমরা সেই অপরচুনিটি হারিয়ে ফেলেছি। নেলসন ম্যান্ডেলা দীর্ঘদিন কারাবাস করেছেন আলী সাহেব, আপনি জানেন। 26 সেই বছর তুলনায় যাতনা কিন্তু প্রফেসর ইউনূস ভোগ করেননি। তিনি কাঠগড়ায় দাঁড়িয়েছেন, বেজ্জত হয়েছেন, মানসিক আপনার মনস্তাত্ত্বিক প্রেশারের মধ্যে ছিলেন, প্রায় জেল হয় এরকম একটা অবস্থা, জরিমানা ইত্যাদি। কিন্তু দীর্ঘ 27 বছর কারাবাস তাকে কিন্তু করতে হয়নি। বা যারা এখন এই যে অমল ধবল চেয়ারগুলোতে বসেছেন তারা কয়দিন জেল কেটেছেন, কয়দিন আপনার ভিন্ন অবস্থান ব্যক্ত করার কারণে নিগৃহীত হয়েছেন। অধিকাংশ লোক কনসালটেন্সি করতেন ফুল টাইম, এবং সবাই কিন্তু আরামায়েশেই জীবনযাপন করেছেন। এই ধরনের ব্যক্তির মুখে যখন শুনতে হয় ডিমের দাম কেন বাড়লো, জিজ্ঞেস করাতে যে আমি কি মেশিন দিয়ে ডিম তৈরি করব, এটা পাকিস্তান হানাদার বাহিনীর লোকজন যারা অকুপায়েশনের মধ্যে ছিল এখানে, টিক্কা খানের মুখে মানায়, আমাদের উপদেষ্টাদের মুখে তো মানায় না। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আপনি কি দেখেন মানে সামনের দিনগুলো, অন্তর্বর্তীকালীন যেখান থেকে শুরু করেছেন এবং এখন থেকে সামনের দিনে যেখানে গিয়ে শেষ করবেন, পথটা কি? দেখুন, সময়টা কি? উন্নতি অথবা সমৃদ্ধি এটা একটা রিলে রেস। দেশের নির্বাচিত বা রাজনৈতিক সরকারও বহুবার ব্যর্থ হয়েছে। এ সরকারও যদি যে আকাঙ্ক্ষা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বসছে এবং যদি তারাও ব্যর্থ হয়, আমাদের শঙ্কিত হওয়ার আসলে কোনো কারণ নেই। কারণে নাই, দেশ থেমে থাকবে না। এই সরকারের সীমাবদ্ধতা আছে, এটা আমাদের যেমন মনে রাখতে হবে, এটা এই সরকারকেও মনে রাখতে হবে। দেশ, আপনি যাই বলেন না কেন, দেশের জন্ম রাজনীতির কারণে হয়েছে। এখন যারা 1-11 থেকে শুরু করে আজ পর্যন্ত একটা শ্রেণীভুক্ত মানুষ নিজেদেরকে মনে করেন এবং তারা মনে করেন যে দেশের জন্য তারাই উত্তম শ্রেণী, এবং যাদের মধ্যে রাজনীতি নিয়ে হেট্রেট চলছে বা রাজনীতির বিরুদ্ধে যারা নানা রকম কথা বা কুৎসা রটনা করছেন, তাদেরকে আরেকটু দায়িত্ববান হয়ে চিন্তা ভাবনা করা উচিত। সকলকে মনে রাখতে হবে, রাজনীতি না থাকলে দেশ থাকবে না। রাজনৈতিক সরকারও সবাই ধোয়া তুলসী পাতা, আমি সে কথা বলবো না। একটা জিনিস আপনি দেখেন, একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় জনগণ ভোট দিয়ে একটা সরকার বানায়। এই জনগণই ভোট দিয়ে কিন্তু আরেকটা বিরোধী দল বানায়, এবং এই বিরোধী দলটা এই কারণে বানায় যে জনগণের নির্বাচিত সরকারকেই তাদের নির্বাচিত বিরোধী দল যেন প্রতিনিয়ত সমালোচনা করতে পারে, তাদের কর্মের সমালোচনা করতে পারে। সেটা গণতান্ত্রিক পদ্ধতিতেই সরকারে বসার পরেই আপনি মেজরিটি বা নির্বাচিত হয়ে সরকার দখল করার পরেই আপনি যে নির্বিঘ্নে সমালোচনাহীনভাবে আপনার রাষ্ট্রীয় ক্ষমতা চালিয়ে যাবেন তা কিন্তু নয়। গণতান্ত্রিক পদ্ধতিতে সঙ্গে সঙ্গে আপনার সমালোচনা করার জন্য আপনার বিরোধী দল নির্বাচন করে কিন্তু ওই সংসদেই পাঠাচ্ছে। এই সরকারের ব্যর্থতা এটা জাতির জন্য খুব ভয়াবহ একটা ব্যাপার হবে। আমি মনে করি এই সরকার, এটা আমরা যেমন বুঝি, এটা এই সরকার নিজেও বুঝেন এবং তাদের বোঝাটা খুব স্বাভাবিক। তারা এতটা নির্বোধ এটা আমি মনে করি না।